আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স। তো ১ম এ আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ফার্ম্যাটের নীতিটা আসলে কি? ফার্ম্যাটের নীতিটা হচ্ছে যখন কোনো আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণ হয়, এর সূত্র মেনে চলে, তখন কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হয়, তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অতিক্রম করে। তো এটা আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি। আমরা যদি ২ টা মাধ্যম চিন্তা করি, এটা আমরা ধরে নিই বায়ু মাধ্যম, এটা হচ্ছে আমাদের পানি, তরল মাধ্যম। তো বায়ু মাধ্যম থেকে যদি কোনো আলোকরশ্মি পানি মাধ্যমে প্রবেশ করে তাহলে কিন্তু তাদের গতিপথটা পরিবর্তিত হয়। এই গতিপথ পরিবর্তিত হওয়ার কারণ হচ্ছে বায়ুতে আলোর যে গতিবেগটা থাকবে সেই গতিটা অবশ্যই পানির গতিবেগের সাথে মিলবে না। সেক্ষেত্রে কিন্তু আলোর গতিবেগটা চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আলোকরশ্মি চেষ্টা করবে সর্বদা সবথেকে ক্ষুদ্রতম পথ অতিক্রম করার। তো এরপরে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে প্রতিফলনের সূত্র এবং প্রতিসরণের সূত্র। প্রতিফলনের সূত্রের ১ম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। অর্থাৎ আমরা যদি একটা আয়না বা দর্পণের কথা চিন্তা করি, আয়না বা দর্পণে যদি একটা আলোকরশ্মি পতিত হয়, তার সাথে অভিলম্ব যে কোণ তৈরি করবে, ঠিক একই কোণে রশ্মিটা প্রতিফলিত রশ্মিটা ঠিক একই কোণ তৈরি করবে। তো এখানে আমরা দ্বিতীয় সূত্রটা আসি যে আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান হচ্ছে সমান হবে। তার মানে এই দর্পণে অভিলম্বের সাথে আপতিত যে রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করে ঠিক একই কোণে প্রতিফলিত রশ্মিটাও অভিলম্বের সাথে তৈরি করবে। তো এটাই হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। প্রতিসরণের সূত্রের ক্ষেত্রে ১ম সূত্রটা একই, সেটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করবে, এবং দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে আ আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির যে সাইনের কোণের অনুপাত সেটা হচ্ছে প্রতিসারণকের সমান হবে। প্রতিসারণক সম্পর্কে আমরা পরবর্তীতে আসব, এবং এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করে দিয়েছি যে ২ টি মাধ্যমের আলোর বেগের অনুপাতও তার সমান হবে। তো এই যে সূত্রটা, এই যে দ্বিতীয় সূত্রটা, এই সূত্রটাকে আমরা স্নেলের সূত্র হিসাবেও বলতে পারি। তো এগুলো গেল হচ্ছে প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র। পরবর্তীতে আসি যে লেন্সের ফোকাস দূরত্বের সমীকরণ বা লেন্স প্রস্তুতকরণের সমীকরণ। লেন্স প্রস্তুতকরণের সমীকরণ হচ্ছে 1/f is equal to μ-1 into 1/r1 minus 1/r2। এটা হচ্ছে লেন্স মেকার ইকুয়েশন। আমরা এই ইকুয়েশন দিয়ে যেকোনো ধরনের লেন্স আমরা তৈরি করব। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে মিউ মানে তো প্রতিসারাঙ্ক, আমরা সবাই জানি। R1 এবং R2 বলতে কি বোঝায় আসলে? তো আমরা যদি একটা উত্তল লেন্সের কথা চিন্তা করি, এটা হচ্ছে তো উত্তল লেন্স। এর ২ পাশে ২ টা পৃষ্ঠ আছে। এই ২ পাশের ২ টা পৃষ্ঠর বক্রতার ব্যাসার্ধই হচ্ছে R1 এবং R2। তার মানে এক পাশের বক্রতার ব্যাসার্ধ হবে হচ্ছে R1 এবং অন্য পাশের বক্রতার ব্যাসার্ধ হবে R2। পরবর্তীতে আমি আরও একটা ইকুয়েশন এখানে অ্যাড করেছি। এটা কিন্তু লেন্স মেকার বা হচ্ছে লেন্স প্রস্তুতকরণের সমীকরণ না, এটা কিন্তু একটা লেন্সের সাধারণ সমীকরণ। তো এই সমীকরণের সাথে উপরের সমীকরণ ঘুলিয়ে ফেলার জন্য আমরা যেন না ফেলি, সেক্ষেত্রে আমি এই জিনিসটা উল্লেখ করেছি। এখানে সূত্রটা হচ্ছে 1/v + 1/u = 1/f। এখানে v বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বা আকার, আর u মানে বোঝাচ্ছে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব বা আকার। তো এই সূত্রটা এখানে প্রকাশ করার একটাই মাত্র উদ্দেশ্য যে লেন্সের ফোকাস দূরত্বের সমীকরণ অথবা লেন্স প্রস্তুতকরণের সমীকরণ যে কোনটা, এটার জন্য আমরা ভুলে না যাই। পরবর্তীতে আসি লেন্স। লেন্স কাকে বলে? দুটি গোলীয় বা একটি সমতল অথবা দুটি বেলনাকৃতি অথবা একটি বেলনাকৃতি ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা লেন্স বলবো। তাহলে দুটি গোলীয় অথবা একটি সমতল এবং ২টি বেলনাকার আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে লেন্স দেখতে উত্তল লেন্সের কথা আমি চিন্তা করি। উত্তল লেন্স দেখতে কিছুটা এরকম হয়। তার মানে এর কিন্তু ২ টা সাইড আছে। ২ টা সাইডই কিন্তু গোলীয় তলের সাথে কল্পনা করা যেতে পারে। লেন্স কিন্তু শুধু এরকম দেখতেই হবে এটা না। লেন্স কিন্তু এমনও দেখতে হতে পারে, যার এক পাশ সমতল এবং এক পাশ গোলীয়। তো এই সব ধরনের কিন্তু আ আ উম উম আ সবভাবেই কিন্তু আসলে লেন্সগুলো তৈরি করা সম্ভব। তো এর জন্যই সংজ্ঞার মধ্যে কিন্তু এতগুলো কথা এসেছে। তো জেনারেলি আমরা লেন্সকে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তল লেন্স বা অভিসারী লেন্স বা কনভেক্স লেন্স, আর হচ্ছে অবতল লেন্স, অপসারী লেন্স এবং কনকেভ লেন্স। তো
এই ২ টা লেন্স সম্পর্কে আমরা পরবর্তীতে আসবো। একটা কথা এখানে বলে রাখা ভালো যে বক্রতার ব্যাসার্ধ কী জিনিস এবং ফোকাস দূরত্ব কী জিনিস। ফোকাস দূরত্ব হচ্ছে বা ফোকাস বিন্দু হচ্ছে সেই বিন্দু যেখান থেকে যেকোনো রশ্মি যেকোনো বস্তুর আলোক রশ্মি লেন্সে প্রবেশ করলে যে বিন্দু দিয়ে ওই আলোক রশ্মিটা ছেদ করে এটাকে বলতেছে হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস বিন্দু। তো একটা লেন্সের কেন্দ্র থেকে ওই ফোকাস বিন্দুর দূরত্বটাকে বলতেছে হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করছি। তো বক্রতার ব্যাসার্ধ কী জিনিস? বক্রতার ব্যাসার্ধ হচ্ছে যেকোনো লেন্স কিন্তু অবশ্যই একটা গোলীয় তলের অংশ হবে। আমি যদি এই লেন্সটার কথা চিন্তা করি, এই লেন্সটা কিন্তু অবশ্যই একটা গোলীয় তলের অংশ হবে। তো ওই বৃহৎ গোলীয় তলের অংশটাই কিন্তু আল্টিমেটলি যে তাদের মধ্যে যে ব্যাসার্ধ হবে, যে বৃহৎ ব্যাসার্ধ, সেটা কিন্তু বলতেছে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এক্স্যাক্টলি। তো এখানে একটা জিনিস জানা দরকার যে ফোকাস দূরত্বের সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্কটা কি? সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস দূরত্ব, মানে r ইন্টু 2f, মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এই জিনিসটা আমাদের একটুখানি জানা লাগবে, যে কোনো সময় অবজেক্টিভে কিন্তু এটা আসতে পারে। তো পরবর্তীতে আসি যে লেন্সে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি। তো এটা দেখবা তোমাদের বইতে বিশাল একটা বড় ছক দেয়া আছে এবং মানে বস্তুর অবস্থান অনুযায়ী প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, কেমন তৈরি হবে, তার একটা বিশাল বড় ছক দেয়া আছে। তো এই জিনিসটা অনেকে মুখস্থ করতে চায়। তো আমি এটা কখনো মুখস্থ করি নাই। আমি এটা সিম্পল ফিজিক্সের টার্ম দিয়ে আমি কিন্তু মনে রাখতাম। সেটা কেমন? ধরো এটা হচ্ছে একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের আমি ফোকাস বিন্দু দিলাম। এখন ফোকাসের বাইরে একটা বস্তুকে আমি বসালাম। তো এই বস্তু থেকে ২টা আলোক রশ্মি লেন্সে প্রবেশ করলো। একটা উপর থেকে, যেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে, আর একটা হচ্ছে একদম লেন্সের কেন্দ্র দিয়ে যাবে। তো এই ২টা আলোক রশ্মি যখন পরস্পরকে ছেদ করবে, এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে এটাই আমরা আলটিমেটলি দেখতে পাবো। তো এখন আমি বস্তুটা প্লেস করেছিলাম হচ্ছে ফোকাস দূরত্বের বাইরে। আর এটা যদি ফোকাস দূরত্ব হয়, এর দ্বিগুণ হবে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ধরে নিলাম এটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে আমি বস্তুটাকে পজিশন করেছিলাম হচ্ছে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মাঝামাঝি অবস্থা, বা 2f বা r যেটাই আমি বলি। তো এর প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে দেখা যাক। প্রতিবিম্বটা তৈরি হয়েছে কিন্তু বক্রতার ব্যাসার্ধেরও বাইরে, অর্থাৎ 2f দূরত্ব থেকে বেশি দূরত্বে প্রতিবিম্বটা তৈরি হয়েছে। প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কেমন? প্রতিবিম্বটা হচ্ছে উল্টা, বাস্তব এবং বৃহৎ আকারের। কি বৈশিষ্ট্য বললাম? প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব, উল্টা এবং আকারে বৃহৎ, তাই তো? এই আমরা এই বস্তুর সাপেক্ষে যদি প্রতিবিম্বটা চিন্তা করি, তাহলে দেখা যাবে এটা হচ্ছে উল্টা, বাস্তব, মানে আলোক রশ্মি প্রকৃতপক্ষে প্রতিবিম্ব সৃষ্টি করেছে এবং ছেদ করেছে, এবং আকারে কিন্তু বৃহৎ, এবং তাদের অবস্থানটা অবশ্যই হবে হচ্ছে 2f দূরত্ব থেকে বেশি দূরত্বে। তাহলে এভাবে কিন্তু আমরা সিম্পল 2টা মাত্র আলোক রশ্মি ব্যবহার করে যে কোনো বস্তুর অবস্থান যদি আমাদের জানা থাকে, তাহলে প্রতিবিম্বর অবস্থান এবং প্রতিবিম্ব বৈশিষ্ট্য কেমন হবে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো এটা গেল হচ্ছে একটা উত্তল লেন্সের কথা। তো আমরা এখন অবতল লেন্সের একটা উদাহরণ দেই। সবসময় মনে রাখবা, অবতল লেন্সে প্রতিবিম্ব সবসময় অবাস্তব হয়। অবতল লেন্সের প্রতিবিম্ব সবসময় অবাস্তব হবে। তো দেখা যাক একটা ছবি এঁকে। অবতল লেন্সটা হচ্ছে এরকম। অবতল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। ধরো এখানে একটা বস্তু এখানে আমি অবতল লেন্সের সামনে রাখলাম। তো প্রথম আলোক রশ্মিটা অবশ্যই সোজা যাবে, যেহেতু অবতল লেন্স, আলোক রশ্মিটা দূরে চলে যাবে। এটা হচ্ছে অবতল লেন্সের বৈশিষ্ট্য। তো দূরে যেহেতু চলে যাচ্ছে, আর দ্বিতীয় যে আলোক রশ্মিটা সেটা কেন্দ্র বরাবর যাবে। তো যেহেতু এই আলোক রশ্মিটা দূরে চলে যাচ্ছে, কখনো এই আলোক রশ্মির সাথে মিলিত হবে না, যেহেতু আমাদের এখানে কিছু কল্পনা করে নিতে হবে যে এই বিন্দুতে মনে হবে
আলোকরশ্মি দুইটা মিলিত হয়েছে। তাহলে এই বস্তুর, এই এ বস্তুর প্রতিবিম্ব হবে হচ্ছে বি। এখন বি প্রতিবিম্বটা দেখতে আসলে কেমন হচ্ছে? বি প্রতিবিম্বটা দেখতে হচ্ছে ছোট, অবাস্তব এবং সোজা। এই এ প্রতিবিম্বর সাথে তুমি যদি কল্পনা করো, আলোকরশ্মি কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হয় না, আমি কিন্তু এখানে কল্পনা করে নিয়েছি। তাহলে এটা একটা অবাস্তব প্রতিবিম্ব, এটা দেখতে সোজা এবং আকার কিন্তু মূল বস্তু থেকে ছোট। তাহলে এটা গেল একটা অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে লেন্সের প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি। তার মানে লেন্সে যে কোনো জায়গায় এই ছোট্ট একটা চিত্র তুমি এঁকে কিন্তু পুরা ছকটা তুমি মুখস্থ করে ফেলতে পারবা। অবতল লেন্সের সময় যে কথাটা অবশ্যই মনে রাখবা, অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব অবাস্তব এবং ছোট হবে। তো এর পরবর্তীতে আসি যে প্রতিসারাঙ্ক এবং আলোর বেগ। এর প্রতিসারাঙ্ক আলোর বেগের সাথে সুন্দর একটা সম্পর্ক রয়েছে, যে প্রতিসারাঙ্ক ইজ ইকুয়াল টু দুই মাধ্যমের আলোর বেগের অনুপাত। তো এরপরে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে কাচের প্রতিসারাঙ্ক এবং পানির প্রতিসারাঙ্ক। অনেক সময় এমসিকিউতে এগুলো কিন্তু চলে আসতে পারে যে কাচের এবং পানির প্রতিসারাঙ্ক কত। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, এই কাচের প্রতিসারাঙ্ক কিন্তু হিসাব করা হচ্ছে শূন্য মাধ্যমের সাথে, সেটা হচ্ছে 1.5। আর পানির প্রতিসারাঙ্ক সেটাও কল্পনা করা হয়েছে শূন্য মাধ্যম। আসলে শূন্য মাধ্যমের সাথে বাস্তবের তো কোনো তেমন মিল নেই, সে সময় সেখানে ধরা হয় আসলে বাতাস, মানে এয়ার মাধ্যমের সাথে বা বাতাসের মাধ্যমের সাথে আলটিমেটলি প্রতিসারাঙ্কগুলো কল্পনা করা হয়। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এয়ার মিউ, আমি যদি কাচের কথা চিন্তা করি গ্লাস, সেক্ষেত্রে আমার প্রতিসারাঙ্ক 1.5ই হবে। তো এরপর একটা জিনিস উল্লেখ করেছি, দেখো যে এ বি সি যদি তিনটা মাধ্যম থাকে, প্রতিসারাঙ্কের মাধ্যম থাকে, তাদের মধ্যে প্রতিসারাঙ্কের এই ফরমেশনটা যদি আমি করি, মানে তিনটা মাধ্যমের মধ্যে প্রতিসারাঙ্ক যদি আমরা গুণ করি, তাহলে আলটিমেটলি তার ফলাফল পাওয়া যাবে হচ্ছে 1। এটাও কিন্তু সুন্দর একটা এমসিকিউ কোশ্চেন তৈরি করা যেতে পারে। তো পরবর্তীতে আসি বিবর্ধনের সমীকরণটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের আকার ডিভাইডেড বাই বস্তুর আকার, অথবা প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। তো এখানে প্রতিবিম্বের দূরত্ব বা আকারকে আমরা ভি দিয়ে প্রকাশ করব এবং বস্তুর দূরত্ব বা বস্তুর আকারকে আমরা হচ্ছে ইউ দিয়ে প্রকাশ করব। তো এটা হচ্ছে প্রতিবিম্বের সমীকরণ। পরবর্তীতে আসি হচ্ছে লেন্সের ক্ষমতা। তো লেন্সের ক্ষমতা বলতে আমরা যে সমীকরণটা প্রথমে পাই সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1/f, এবং এফ এর পরে আমি একটা ব্র্যাকেটে লিখে দিয়েছি হচ্ছে এম, মানে মিটার। এখন ফোকাস দূরত্ব জেনারেলি আমরা হিসাবে সুবিধার্থে হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করি যে কোনো জায়গায়, কারণ সেন্টিমিটারে প্রকাশ করলে ভগ্নাংশটা আসে না। তো এখানে আমরা যে লেন্সের ক্ষমতা যে হিসাবটা করব, সেখানে ফোকাস দূরত্বটাকে অবশ্যই মিটারে প্রকাশ করতে হবে। তার মানে কোনো লেন্সের যদি ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার হয়, সেটাকে অবশ্যই আমরা মিটারে কনভার্ট করে তারপর হচ্ছে হিসাবে আনবো। এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। পরবর্তীতে আসতেছি, তো এই লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। তো এই লেন্সের ক্ষমতার ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষমতাকে আমরা প্রকাশ করব প্লাস সাইন দিয়ে, এবং অবতল লেন্সের ক্ষমতাকে প্রকাশ করব হচ্ছে মাইনাস সাইন দিয়ে। তো এখানে আমি একটা জিনিস উল্লেখ করেছি, দেখো যে একটি চশমার ক্ষমতা যদি +4 ডায়োপ্টার হয়, এর মানেটা আসলে কি? দুইটা মানে আছে। একটা হচ্ছে যেহেতু প্লাস সাইন আছে, তাহলে এই লেন্সটা বা এই চশমার যে লেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা একটা উত্তল লেন্স। এটা হচ্ছে 1 নাম্বার কথা, সেটা হচ্ছে উত্তল লেন্স। 2 নম্বর কথা হচ্ছে যেহেতু +4 ডায়োপ্টার, তাহলে এর নিশ্চয়ই একটা ফোকাস দূরত্ব আছে। ফোকাস দূরত্বটা কত হবে আমি যদি বের করি, p ইজ ইকুয়াল টু 1/4 দিয়ে যদি আমি হিসাব করি, অথবা আমরা যদি এতে নিয়ে আসতে চাই, তাহলে এর ফোকাস দূরত্ব হবে আলটিমেটলি 0.25 মিটার, 0.25 মিটার। তার মানে একে যদি আমি সেন্টিমিটার প্রকাশ করি, সেক্ষেত্রে আমার মানটা সেন্টিমিটারে আসবে। একটা কথা আবারও বলছি, লেন্সের ক্ষমতার ক্ষেত্রে ফোকাস দূরত্বকে অবশ্যই মিটারে প্রকাশ করতে হবে। যদি কখনো কোশ্চেনে বা প্রশ্নে থাকে লেন্সের ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার, তাহলে সেটাকে অবশ্যই কিন্তু কনভার্ট করতে হবে মিটারে, তারপরে মান বসিয়ে হিসাব করতে হবে। তো যেহেতু চশমার ক্ষমতা +4 ডায়োপ্টার, তার মানে প্রথম কথা বললাম সেটা অবশ্যই প্লাস, যেহেতু আছে উত্তল লেন্স, এবং তার ফোকাস দূরত্ব হবে 0.25 মিটার বা 25 সেন্টিমিটার। তো এটা গেল একটা লেন্সের ক্ষমতা। +4 ডায়োপ্টার বলতে আসলে কি বোঝায়। পরবর্তীতে আসি মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র।
তো আমরা ২ ধরনের মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে পড়ব। একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ বা ম্যাগনিফাইং গ্লাস। আর ২ নাম্বার হচ্ছে জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো প্রথমে আসি আমরা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র নিয়ে। তো এই যে ছবিটা আমি এখানে উল্লেখ করেছি, এটা হচ্ছে একটা সরল অণুবীক্ষণ যন্ত্র। আমরা যেটাকে ম্যাগনিফাইং গ্লাস হিসেবেও চিনি বা আতশ গ্লাস। আমরা যদি কোনো গোয়েন্দা সিনেমা বা বই পড়ে থাকি, বিশেষ করে ফেলুদা, কিংবা যদি আমরা আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কথা চিন্তা করি, তো আগের কালে ছোট ছোট জিনিস একটু ম্যাগনিফাই করে বা বড় করে দেখার জন্য এই গোয়েন্দারা তোমার হচ্ছে এই ম্যাগনিফাইং গ্লাস বা আতশ গ্লাস, যেটাই তুমি বলো, এটা ব্যবহার করত। তো এই আতশ গ্লাস বা ম্যাগনিফাইং গ্লাসে কি কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে একটা উত্তল লেন্স, একটা সিম্পল উত্তল লেন্স ব্যবহার করা হয়। এবং এই উত্তল লেন্স ব্যবহার করার ফলে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় সেটা কেমন হয়, সিধা বা সোজা, অবাস্তব এবং আকারে বড়। আমাদের এই সরল অণুবীক্ষণ যন্ত্র বা ম্যাগনিফাইং গ্লাসের ব্যবহারের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে কোনো ছোট জিনিসকে বড় করে দেখা। তো অবশ্যই সেটা বড় হতে হবে। এবং আরও দুটো বৈশিষ্ট্য হবে হচ্ছে অবাস্তব এবং সিধা বা সোজা। মানে যে জিনিসটা ধরো একে যদি আমরা বড় করে দেখি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, ধরো এ দেখলো এত বড় দেখালো, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল এর মতোই সোজা হবে, কিন্তু দেখতে সেটা বড় হবে। আর এই সরল অণুবীক্ষণ যন্ত্রের আমার বিবর্তনের সূত্রটা হচ্ছে m=1 + d-a/f। এখন এই ডি মানেটা কি? ডি মানেটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে ডি। আর এটা হচ্ছে লেন্স থেকে চোখের দূরত্ব। লেন্স থেকে চোখের দূরত্ব এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব, এবং ডি হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, আর এফ তো আমরা তো জানি ফোকাস দূরত্ব। তো এটা গেল হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। এরপরে আসি হচ্ছে জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। প্রথম জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন আসলে গ্যালিলিও, আমি এখানে উল্লেখ করেছি। তো এই যে আমরা যে যন্ত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমাদের কলেজে, স্কুলের ল্যাবরেটরিতে অবশ্যই আমরা এই যন্ত্রটা দেখেছি। তো এই যে কম্পাউন্ড মাইক্রোস্কোপে কি কি জিনিস থাকে, 2টি উত্তল লেন্স থাকে। একটু আগে আমরা যে সরল অণুবীক্ষণ যন্ত্র বা ম্যাগনিফাইং গ্লাস পড়লাম, সেখানে ছিল হচ্ছে একটি মাত্র উত্তল লেন্স, কিন্তু এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে 2টি উত্তল লেন্স। এবং এছাড়াও রয়েছে অভিলক্ষ এবং অভিনেত্র। জিনিসটা কি? অভিনেত্র হচ্ছে আমরা যেখানে চোখ দিই যে সিলিন্ড্রিক্যাল জায়গায়, এই জায়গাটাকে বলতেছে হচ্ছে অভিনেত্র। কারণ এখানে একটা লেন্স থাকে, এখানে একটা উত্তল লেন্স থাকে। এবং আমাদের যে স্টেজটা, এই স্টেজের উপরেই তো আলটিমেটলি আমাদের কোনো বস্তু থাকে, তাই তো? এই স্টেজের ঠিক উপরে কিছু লেন্স দেখতে পাচ্ছ না, এই যে এগুলোকে বলতেছে হচ্ছে অভিলক্ষ। মানে এখানেও একটা উত্তল লেন্স থাকে। তাহলে টোটাল উত্তল লেন্সের সংখ্যা হচ্ছে 2। একটা হচ্ছে চোখ যেখানে আমি প্লেস করতেছি, অভিনেত্র, সেখানে একটা। আর স্টেজটা ঠিক উপরে যে লেন্সটা থাকতেছে সেটাকে বলতেছে হচ্ছে অভিলক্ষ। তো এটা আমি এভাবে মনে রাখতাম যে নেত্র মানে হচ্ছে চোখ, তার মানে চোখে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে অভিনেত্র। আর লক্ষ্য বা যে জিনিসটাকে আমরা দেখবো সেখানে আরেকটা লেন্স থাকবে। তো এই জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে, সেটা হবে হচ্ছে বর্ধিত, মানে আকারে বড়, সোজা এবং অবাস্তব। 3টে বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। সরল এবং জটিল অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সব জায়গায় কিন্তু বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, সব জায়গায় সোজা হচ্ছে, সব জায়গায় কিন্তু অবাস্তব প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো এখান থেকে এই অণুবীক্ষণ যন্ত্রের সাথে আমাদের দূরবীক্ষণ যন্ত্রের কিছু অমিল রয়েছে, সেটা আমরা পরবর্তীতে আসবো। তো এই জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্তনের সূত্রটা হচ্ছে -v/u × 1 + d/f। ডি মানে এখানেও সেম জিনিসই বোঝাচ্ছে যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে ডি। তো এখানে আরও একটা জিনিস উল্লেখ করে দিয়েছি আমি, সেটা হচ্ছে যে এই জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে প্রায় 2000 গুণ বিবর্তন তৈরি করা সম্ভব। তার মানে আমরা যে এই জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া, চেষ্টা করব অ্যাটলিস্ট ভাইরাস বা ব্যাকটেরিয়া দেখার, তো সেগুলো আমাদের চোখে 2000 গুণ বড় হয়ে সেটা আমরা দেখতে পারবো।
তো এরপরে আসি হচ্ছে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র। তো ২ ধরনের টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আমরা জানবো। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র, আরেকটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। তো ২ প্রকারের মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে। যেমন প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে আছে হচ্ছে নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র, ভূ দূরবীক্ষণ যন্ত্র এবং গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র। আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে আছে নিউটনের, গ্রেগরের এবং হার্সেলের। তো এখান থেকে কিন্তু খুব সুন্দর এমসিকিউ কোশ্চেন তৈরি করা যায় যে নিচের কোনটি প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র না, অথবা নিচের কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র না। তো এই জন্য আমাদের এই ৬টা অপশানই মনে রাখা লাগে। তো এই মনে রাখার জন্য আমি একটা সুন্দর সূত্র দিয়েছি। সেটা হচ্ছে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র মনে রাখার জন্য আমাদের সূত্রটা হচ্ছে ভূজ্ঞান, এবং প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র মনে রাখার সূত্র হচ্ছে নিগ্রহ। মানে কি? দেখো, এই যে খ নাম্বার অপশনটা ভূ দূরবীক্ষণ যন্ত্র, এটা আমরা মনে রাখবো ভূ দিয়ে, গ্যা বা গ দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র, এবং ন দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। তো এইভাবে কিন্তু আমরা ৩টা অপশন মনে রাখতে পারছি। এরপরে আসছে হচ্ছে নিগ্রহ। নিগ্রহ দিয়ে কি বোঝাচ্ছে? নি দিয়ে বোঝাচ্ছে আমার নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, গ্র দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র, এবং হ দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা হার্সেলের দূরবীক্ষণ যন্ত্র। তো এইভাবে ২টা মাত্র ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ৬টা অপশান মনে রাখতে পারতেছি। এবং যেহেতু এটা ৩টা করে অপশান আছে, খুব ইম্পর্টেন্ট এটা, যে মেডিকেলে সবসময় এই ধরনের টপিকগুলোকেই কিন্তু যারা কোশ্চেন করবে তারা হচ্ছে চুজ করতে চায়, যে যেখানে ৩টা অপশান আছে। ৩টা অপশান থাকলে একটা অপশান কিন্তু খুব সহজে বানিয়ে দেওয়া যেতে পারে, এবং এই ধরনের কোশ্চেন করা যায় যে নিচের কোনটি সঠিক নয়। তো এই জন্য এই জিনিসটা আমরা ভূজ্ঞান এবং নিগ্রহ দিয়ে খুব সুন্দরভাবে মনে রাখবো, যে কোনটি প্রতিসরণ এবং কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। পরবর্তীতে আসি যে নভ দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে কে আবিষ্কার করেন? কেপলার প্রথম আবিষ্কার করেন। এখানেও ২টি উত্তল লেন্স আমরা ব্যবহার করব। একটি থাকবে অভিলক্ষ্য, একটি থাকবে অভিনত্র, একদম একই জটিল অনুবীক্ষণ যন্ত্রের মতো। এখানে প্রতিবিম্ব হবে অবাস্তব, বিবর্তিত, সিধা এবং উল্টা। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু জানা খুব প্রয়োজন, যে নব দূরবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্বগুলো কেমন হয়, কিংবা জটিল অনুবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্বটা কেমন হয়। এই ছোট ছোট ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে খুব সুন্দরভাবে এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি নব দূরবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্বর বৈশিষ্ট্য নয়। সেখান থেকে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে পারমিউটেশন করে কিন্তু বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে আসি যে নব দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা। যে সুবিধাগুলো কি? অধিক পরিমাণে বিবর্তন সৃষ্টি করে। অধিক পরিমাণে বিবর্ধনই তো আমাদের তৈরি করা লাগবে, কারণ নভ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দূর আকাশের গ্রহ, তারপর হচ্ছে তারা বা সূর্য, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো সেজন্য অধিক পরিমাণে বিবর্তন হতেই হবে। অনেক জিনিস অনেক বিশাল বড় করে দেখতে হবে, নাহলে তো আমরা দেখতে পারবো না। এরপরে আসি যে দৃষ্টিক্ষেত্র প্রশস্ত, প্রতিবিম্ব প্রায় ত্রুটিমুক্ত, প্রয়োজনে ক্রসার বা মাইক্রোমিটার স্ক্রু ব্যবহার করা হয়। আর অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে নলটা খুবই দীর্ঘ হয়, যন্ত্রটা বেশ বড় এবং উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করে। এখন যন্ত্র বড় হওয়াটা তো এক ধরনের অসুবিধাই, কারণ তুমি তো চাইবাই সবসময় ঘর থেকে বেরিয়ে বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তোমার আকাশে কি আছে না আছে সেটা দেখায়। এজন্য বেশি বড় যন্ত্র হয়, এই জিনিসটা অসুবিধা। আর উল্টা প্রতিবিম্ব কেন? যে দূরের কোনো জিনিসের আমার গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য যদি উল্টা হয়, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে বা পর্যবেক্ষণ করতে অসুবিধা হবে। তো এটাও একটা নব দূরবীক্ষণ যন্ত্রের অসুবিধা। পরবর্তীতে আসি যে রিফ্লেক্টিং টেলিস্কোপ, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কে। তো এখানে একটুখানি খেয়াল করা উচিত যে এই রিফ্লেক্টিং টেলিস্কোপ বা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র আসলে কি ব্যবহার করা হয়। এখানে একটা উত্তল লেন্স, একটা অবতল দর্পণ এবং একটি সমতল দর্পণ ব্যবহার করা হয়। এতক্ষণ আমরা যত কিছু করে আসলাম সবখানে হয় একটি লেন্স অথবা একটি উত্তল লেন্স অথবা ২টি উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু রিফ্লেক্টিং বা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে ব্যতিক্রমটা দেখা যায়, যেখানে একটি মাত্র উত্তল লেন্স, একটি অবতল দর্পণ ও একটি সমতল দর্পণ ব্যবহার করা হয়। আমরা যদি এই ছবিটার দিকে খেয়াল করি, আমি যে জিনিসটা এখন মার্ক করতেছি আই পিস বা যেটাকে আমরা অভিনেত্র বলতেছি, সেখানে একটা উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে।
সাথে সাথে দেখো এই আইপিস বা হচ্ছে উত্তল লেন্সের সাথে ৪৫ ডিগ্রি কোণ করে একটা সমতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও এই টোটাল টেলিস্কোপে একটা অবতল দর্পণও ব্যবহার করা হচ্ছে। আমি যেখানে মার্কিং করতেছি সেটা হচ্ছে একটা অবতল দর্পণ। তাহলে এই টোটাল প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে ৩টা জিনিস ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে সমতল দর্পণ, এবং সমতল দর্পণটা ৪৫ ডিগ্রি কোণ করে রয়েছে। এই প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্বটা হয় বাস্তব এবং উল্টা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। এরপরে আসি হচ্ছে প্রিজম। প্রিজম সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, একটা ৩ কোণা ত্রিভুজাকার আকৃতির একটা জিনিস। তো এই প্রিজম তৈরি হতে হলে কতগুলো বৈশিষ্ট্য লাগবে, যেমন আমি এখানে ৪টা বৈশিষ্ট্য মোট উল্লেখ করেছি, যে ৩টি পরস্পরছেদী সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব প্রতিসরক মাধ্যম, অথবা ২টি পরস্পর হেলানো, অথবা ৩টি আয়তাকার ২টি ত্রিভুজাকার, অথবা ৬টি আয়তক্ষেত্রিক তল যার বিপরীত ২ জোড়া সমান্তরাল, বাকি ২ জোড়া হচ্ছে আনত। তো এই ছবির মতোই হচ্ছে একটা প্রিজমকে দেখতে। তো প্রিজমের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এই প্রিজমের ভিতরতে আলোগুলো কিভাবে প্রতিসরিত হচ্ছে এবং তাদের মধ্যবর্তী যে বৈশিষ্ট্যগুলো। সবার প্রথমে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণটা কি? আমরা যদি একটা রে ডায়াগ্রাম দেখি একটা প্রিজমের, ধরো এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, এটা অভিলম্বর সাথে একটা কোণ করে, কোণটা হচ্ছে I1। এটা আলোকরশ্মিটা ভিতরে প্রবেশ করে এবং বাইরে প্রবেশ করার ক্ষেত্রে প্রতিসৃত হয়, এবং সেটা অভিলম্বের সাথে আবার I2 কোণ তৈরি করে। তো এটা হচ্ছে একটা মাত্র আলোকরশ্মির ক্ষেত্রে আমরা হচ্ছে তাদের পথটা দেখে ফেললাম। তো এই আপতিত রশ্মির কোণটাকে যদি আমরা এক্সটেন্ড করি আর প্রতিসৃত রশ্মির কোণটাকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে একটা কোণ তৈরি হয়। এই কোণটাই হচ্ছে বিচ্যুতি কোণ। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। আর ন্যূনতম বিচ্যুতি কোণটা কি? ন্যূনতম বিচ্যুতি কোণের সংজ্ঞাটা হচ্ছে আপতিত রশ্মির আপতন কোণের একটা নির্দিষ্ট মান, যার জন্য বিচ্যুতি কোণের মান হচ্ছে সর্বনিম্ন হবে। তার মানে আপাতন কোণের একটা নির্দিষ্ট মান, সে যতই হোক না কেন, যার কারণে বিচ্যুতিটা হবে সর্বনিম্ন, এবং সেটাকে বলতেছে হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। এখন ন্যূনতম বিচ্যুতি কোণ হওয়ার ৩টা শর্ত আছে। ৩টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে এই আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির কোণের মান সমান হতে হবে, এবং সেটা হবে হচ্ছে, এখানে আরেকটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে এ কোণটা আসলে কি? এ কোণটা হচ্ছে এই প্রিজমের এই যে সমবাহু ত্রিভুজের একটা কোণ। এই কোণ সাথে বিচ্যুতি কোণ, এবং তাকে যদি ২ দিয়ে ভাগ করা হয়, সেইটার সমান হবে হচ্ছে আপতন কোণ বা প্রতিসৃত কোণ। এটা হচ্ছে প্রথম শর্ত, মানে আপতন কোণ এবং প্রতিসৃত কোণ হচ্ছে সমান হতে হবে। পরবর্তীতে হচ্ছে আরও ২টা কোণ উল্লেখ করা হয়, সেটা হচ্ছে R1 এবং R2। R1 এবং R2 কোণ হচ্ছে প্রিজমের ভিতরে, আমি এখন মার্কিং করতেছি, এই দুটো কোণের মান যদি সমান হয় তাহলে ন্যূনতম বিচ্যুতি শর্ত পূরণ হবে। আর ৩ নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে, শর্তটা হচ্ছে যে আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসম গমন যদি করে, সেক্ষেত্রে হচ্ছে ন্যূনতম বিচ্যুতি পূরণ হবে। তো খুব সুন্দরভাবে ৩টা বৈশিষ্ট্য আমি উল্লেখ করেছি। এটাও কিন্তু খুব সুন্দর একটা MCQ কোশ্চেন তৈরি করার মতো জিনিস, যে নিচের কোণটি ন্যূনতম বিচ্যুতির শর্ত নয়। এরপরে আসি যে ন্যূনতম বিচ্যুতির মান কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করে। তো প্রথম 4টা ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে প্রিজমের উপাদান, তারপর হচ্ছে 4 প্রশস্ত মাধ্যম, 3 হচ্ছে 4 প্রিজম কোণ, এবং 4 নম্বর হচ্ছে আপতিত আলোক বর্ণের উপর নির্ভর করে, কারণ এক এক ধরনের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এক এক রকম। তো সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম বিচ্যুতির মানও ডিফার করবে। এখানে আমি একটা তথ্য উল্লেখ করেছি যে বেগুনি বর্ণের আলোর চেয়ে লাল বর্ণের আলোর ন্যূনতম বিচ্যুতির কোণ কম। তার মানে লাল বর্ণের ন্যূনতম বিচ্যুতির কোণ কম হওয়ার কারণে লাল আলোক রশ্মি বেশি দূর পৌঁছাতে পারে। একই কারণে যে কোনো সাইরেন যদি আমি দেখি, সাইরেনের যে লাইটটা থাকে সেটা হয় হচ্ছে লাল, কারণ সেই লাল রশ্মি বেশি দূর পথ অতিক্রম করতে পারবে। তার মানে অনেক দূর থেকে হলেও সে রশ্মিটা আমরা দেখতে পারবো, এজন্য লাল আলো ব্যবহার করা হয়।
পরবর্তীতে আসি যে আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ কাকে বলে? যে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে ৭টি মূল বর্ণের আলোকে বিভক্ত হয়, এটাকে বলতেছে হচ্ছে আলোর বিচ্ছুরণ। তো আমরা যদি এই ছবিটার দিকে খেয়াল করি, একটা সাদা আলো যেটা সূর্য থেকে আসে, এটা যদি প্রিজমে প্রবেশ করে, প্রিজমে বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার কারণে যে ৭টা তরঙ্গ দৈর্ঘ্য, ৭ রঙের তরঙ্গ দৈর্ঘ্য বা ৭ ধরনের আলো আমরা যেটা দেখতে পাই, প্রতিসৃত হয়ে একটা স্পেকট্রাম তৈরি করতেছে। এই স্পেকট্রামে হচ্ছে সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য যার কম সে সবার নিচে আছে এবং যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি সে উপরে আছে। এখানে আমরা সুন্দরভাবে সেই জিনিসটাকে VIB GYOR দিয়ে আমরা সেই জিনিসটা মনে রাখতে পারি, বা বাংলায় আমরা যেটাকে বলি হচ্ছে বেনি আস হ কলা, বেনি আ স হ ক লা। ৭ রংটা আমরা হচ্ছে এইভাবে মনে রাখতে পারি। তো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, একটা জিনিস আমার এখানে বলে রাখা ভালো, যে ভায়োলেট মানে বেগুনি, আমরা সেটা জানি। আর রেড মানে লাল, সেটা জানি। অরেঞ্জ মানে কমলা, জানি। ইয়েলো মানে হলুদ, জানি। গ্রিন মানে সবুজ, জানি। ব্লু মানে, আর ইন্ডিগো মানে, এই 2টা জায়গায় আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে যে ইন্ডিগো মানে হচ্ছে নীল আর ব্লু মানে হচ্ছে আসমানি। আমরা যখন বেনি আসহ কলা পড়ি, তার সাথে VIB GYOR একটা জিনিস বিশাল বড় পার্থক্য, সেটা হচ্ছে আমরা জেনারেলি জানি হচ্ছে নীল মানে ব্লু, এখানে কিন্তু সেই জিনিসটা খাটবে না। এখানে ইন্ডিগো মানে হচ্ছে নীল আর ব্লু মানে হচ্ছে আসমানি। এই কথাটা এখানে বলে উল্লেখ রাখলাম। আরেকটা জিনিস হচ্ছে নিউটন আবিষ্কার করেন হচ্ছে সাদা আলো হচ্ছে যৌগিক। তো উনি হচ্ছে প্রথম আবিষ্কার করেন যে আমরা সূর্যরশ্মি থেকে আলোটা যে আসে, এই আলোর মধ্যে যে সাদা আলো আসে, আলোর মধ্যে আলটিমেটলি ৭ রঙের আলো বা তরঙ্গ দৈর্ঘ্য এখানে মিশে আছে। তো এরপরে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে 3টা খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে প্রাথমিক বর্ণ কী কী, পরিপূরক বর্ণ কী কী এবং মূল বর্ণ কী কী। তো প্রাথমিক বর্ণ হচ্ছে লাল, সবুজ, নীল। পরিপূরক বর্ণ হচ্ছে হলুদ, নীল অথবা সবুজ এবং ম্যাজেন্ডা। এবং মূল বর্ণ হচ্ছে লাল, নীল, আসমানি। প্রাথমিক বর্ণ বলতে লাল, সবুজ, গ্রিন, এটা আমরা সবাই জানি, RGB বলে। এটা হচ্ছে আমাদের যে কোনো কম্পিউটার স্ক্রিনে এই 3 ধরনের কণিকা আমাদের আছে। এই 3 ধরনের কণিকা একে অপরের সাথে মিক্স করে বিভিন্ন কালার তৈরি করে। পরিপূরক বর্ণ এবং মূল বর্ণ, এটা একটুখানি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এগুলো কিন্তু MCQতে আসতে পারে যে নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয়, অথবা নিচের কোনটি পরিপূরক বর্ণ নয়, অথবা নিচের কোনটি মূল বর্ণ নয়। তো এরপরে আমরা আসি হচ্ছে চোখের 4 সমস্যা। চোখের 4 সমস্যার কথা বলতে গেলে প্রথম যে সমস্যার কথা আসে সেটা হচ্ছে আমার মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেস। নিয়ার সাইটেডনেসের মানে হচ্ছে, বা মায়োপিয়ার মানে হচ্ছে কাছের জিনিস দেখতে পারে কিন্তু দূরের জিনিস দেখতে পারে না। আমাদের অধিকাংশ, আমরা যারা টিনেজার আছি বা একটু বয়স, একটু 20 থেকে 25 বছর বয়স অথবা 10 বছর, বা এই যে রেঞ্জটা ছোটবেলা থেকে 25 বছর পর্যন্ত, আমাদের যত চোখের সমস্যা আছে তার ম্যাক্সিমাম সমস্যাই হচ্ছে মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেস। মানে আমরা কাছের জিনিস দেখতে পাই বাট দূরের জিনিস দেখতে পাই না। মানে দূরে ব্ল্যাকবোর্ডের কোনো একটা লেখা ক্লাসরুমে বসে আমরা দেখতে পারি না, তাহলে আমরা একটা চশমা ব্যবহার করি। এই সমস্যাটা বলতে হচ্ছে মায়োপিয়া। যখন কখনো যদি ডাক্তারের কাছে যেয়ে থাকো, প্রেসক্রিপশনে দেখবা লেখা থাকবে সিম্পল মায়োপিয়া। তো এখানে কি হয় আসলে, আমরা যদি চোখের কথা একটু চিন্তা করি, এটা হচ্ছে আইবল বা চোখ, এর সামনে একটা লেন্স আছে, অবশ্যই আমরা জানি। তো কি হয়, নিয়ার সাইটেডনেসে হচ্ছে চোখের যে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার যে দূরত্ব, মানে সামনে পেছনের মাঝখানে যে দূরত্বটা আমি যে মার্কিং করেছি, এই দূরত্বটা হচ্ছে বেড়ে যায়। এই দূরত্বটা বেড়ে যাওয়ার কারণে কি হয়, আমাদের চোখে যেখানে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কথা সেখানে আসলে প্রতিবিম্বটা সৃষ্টি হয় না। তো এর কারণে কি হয়, এটা মেইনলি হয় হচ্ছে আমাদের পুষ্টিজনিত সমস্যার কারণে। আমাদের
টিনেজার বা বয়ঃসন্ধিকালে তো আমাদের এই সমস্যাটা হয় যে আমরা বডিটা হঠাৎ করে অনেক বেশি গ্রোথ হয়, বাট সেই হিসাবে আমরা খাওয়া দাওয়াটা ঠিকমতো করি না। তো এই সমস্যার কারণে এই সামনে পিছনে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আমাদের প্রতিবিম্বটা যেখানে তৈরি হওয়ার কথা সেখানে আসলে তো চোখে তৈরি হয় না। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের একটা লেন্স ব্যবহার করা হয়। লেন্সটা কি লেন্স? লেন্সটা হচ্ছে একটা অবতল লেন্স। আমরা যত আমাদের সমবয়সী যারা লেন্স ইউজ করি, ধরো 25 বছর, 10 থেকে 25 বছরের মধ্যে যারাই চোখের সমস্যার কারণে লেন্স ব্যবহার করি না কেন, সেটা হচ্ছে একটা অবতল লেন্স। দেখবা প্রেসক্রিপশনে লেখা থাকবে লেন্সের পাওয়ার হচ্ছে -1 অথবা -1.25 অথবা -2 অথবা -5। তো এটা দিয়ে মানে কি বোঝাচ্ছে? আমার চোখের সমস্যাটা হচ্ছে মায়োপিয়া এবং আমার যে লেন্সটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা অবতল লেন্স। তো এটা গেল হচ্ছে মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেস। দ্বিতীয় যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বা ফার সাইটেডনেস। মানে দূরের জিনিস আমি ঠিকই দেখতে পাই, বাট কাছের জিনিস আমি দেখতে পাই না। তো এই সমস্যাটা কাদের হয়? এই সমস্যাটা হচ্ছে 25-30 বছর পরে শুরু হয়। তখন হচ্ছে আমি একটু আগে যে কথাটা বললাম যে আইবল বা চোখের সামনে পিছনে যে দূরত্বটা, এই দূরত্বটা কমে যায়। এই দূরত্বটা আগে থেকে কমে যায়। এই কমে যাওয়ার কারণেও একই সমস্যা হয়, প্রতিবিম্বটা ঠিক জায়গায় বসে না, যেজন্য সেই দূরের জিনিসটা ঠিকমতো দেখতে পারে না। সরি, কাছের জিনিসটা ঠিকমতো দেখতে পারে না। তো এইটার সমাধান কিভাবে করা যায়? এটার সমাধান করা যায় হচ্ছে সামনে একটা উত্তল লেন্স ব্যবহার করে। আমি যদি সামনে একটা উত্তল লেন্স দেই, তাহলে তার এই ফার সাইটেডনেস মানে কাছের জিনিস দেখতে না পাওয়ার সমস্যাটা সমাধান হয়ে যায়। তো এটা জেনারেলি আমাদের 25 থেকে 30 বছরের পরে এই সমস্যাগুলো দেখা দেয়। এরপর আসি হচ্ছে প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া হচ্ছে হাইপারোপিয়া এবং মায়োপিয়ার সংমিশ্রণে যে রোগটা হয় সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া। এটাকে বাংলায় অনেকে চল্লিশা বলে বা চালসে বলে, যেটাই তুমি বলো না কেন। চালসে বা চল্লিশা মানে যে 40 বছরের পরে বা 40 বা 45 বছরের পরে আমাদের বাবা মা যারা আছেন তাদের এই চোখের সমস্যাটা হয়। তাদের কাছের জিনিসও দেখতে সমস্যা হয়, দূরের জিনিসও দেখতে সমস্যা হয়। এটা বয়স বাড়ার কারণে এই চোখের সমস্যাগুলো হয়। তো তাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা যে লেন্সটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা বাইফোকাল লেন্স। একটা বাইফোকাল লেন্স তার মানে বাইফোকাল লেন্স মানে কি? সেখানে একটা উত্তল লেন্সও থাকবে এবং অবতল লেন্সও থাকবে। দেখবা আমাদের বাবা মার চশমা, যদি তুমি গ্লাসটা খেয়াল করো, ধরো এটা হচ্ছে চশমার গ্লাস, সেখানে উপরের জায়গাটা কিন্তু ফ্ল্যাট থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু নিচের জায়গাটা একটা দেখবা গাঢ় করে তোমার হচ্ছে অন্য ধরনের একটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয়। তো এইখানে এই কাছের জিনিস দেখার জন্য এই নিচের দিকে তৈরি করা হয় হচ্ছে উত্তল লেন্স এবং দূরের জিনিস ঠিক মতো দেখার জন্য উপরের দিকে থাকে হচ্ছে অবতল লেন্স। তো এটাকে বলতেছে হচ্ছে প্রেস বায়োপিয়া বা বাংলা অনেকে চালসে বা চল্লিশে বলে, যেটা আসলে 40 থেকে 45 বছর বয়সের পরে দেখা যায়। এরপরে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আমার অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজমটা কিছুটা এটাও হচ্ছে অল্প বয়সীদের মানুষেদেরই হয়। এটা মানে কি? মানেটা হচ্ছে আমি যদি আমার আইবলটা আবার আঁকি, এই আইবলের লেন্স আর হচ্ছে আইবলের কোনো কারণে যদি অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যায়, কোনো কারণে অ্যাক্সিসটা যদি চেঞ্জ হয়ে যায় বা অ্যাক্সিসটা কোনো কারণে একটু বিগড়ে যায়, তখন যে রোগের সমস্যাটা হয় সেটাকে বলে হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। এটা হচ্ছে আমাদের অল্প বয়সীর মানুষদেরই হয়ে থাকে। তো অ্যাস্টিগম্যাটিজম থাকলে সেক্ষেত্রে যে লেন্সটা ইউজ করা হয় সেই লেন্সটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স। সিলিন্ড্রিক্যাল লেন্স। অনেকে দেখবা এই যে মায়োপিয়ার সাথে সাথে অ্যাস্টিগম্যাটিজমও থাকে। সেক্ষেত্রে কি হয়? আমাদের একটা অবতল লেন্স তো থাকেই, সাথে হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল লেন্সও ওই লেন্সে অ্যাড করা থাকে। তো এটা দেখবা তোমার হচ্ছে 0.5 অথবা 1 এভাবে হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্সটার পাওয়ারটাকে প্রকাশ করা হয়। তো তাহলে অ্যাস্টিগম্যাটিজম আর মায়োপিয়া কিছুটা একই সাথে হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাস্টিগম্যাটিজমটা আবারও বলছি যে চোখের লেন্সের অ্যাক্সিসটা যদি না মিলে সেক্ষেত্রে যে চোখের সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। তো এটা হচ্ছে গেল চোখের 4 সমস্যা। এই জিনিসটা আসলে আমাদের বইতে অ্যাড নাই, কিন্তু আমি যে সেশনে মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম 16-17 সেশনে, সেইবার এই টপিক থেকে একটা কোশ্চেন আসছিল। তো এই যে এক্সট্রা জিনিসগুলো এগুলো আমাদের জেনে রাখা উচিত
এটা অবশ্য আমাদের এই অধ্যায়ের পড়াশোনার সাথে মিল আছে, এজন্য আমার এই টপিকটা নিয়ে আলোচনা করলাম। তো এরপরে আমরা যে পরবর্তীতে অধ্যায় সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স। তো ফিজিক্যাল অপটিক্স সম্পর্কে আমাদের প্রথম যে জিনিসটা জানা লাগবে যে আলোর প্রকৃতি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব। তো আলো আসলে কেমন দেখতে, এটা বিজ্ঞানীদের অনেক দিনের আসলে অজানা ছিল। তো এই অজানা থেকে বিভিন্ন বিজ্ঞানী আসলে বিভিন্ন সময় আলো দেখতে কেমন বা আলোর প্রকৃতি কেমন সেটা সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তো প্রথম যে ব্যাখ্যাটা আসে সেটা হচ্ছে নিউটনের তরফ থেকে। নিউটন বলেন হচ্ছে আলো হচ্ছে একটা কণিকার মতো, মানে ছোট ছোট কণিকার মতো আলো গমন করে। তো এই তত্ত্ব যখন নিউটন দেন তখন আলোর কিছু কিছু ধর্ম তখন ব্যাখ্যা করা সম্ভব হয় না। তো এই ধর্মগুলো কি কি, যে ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, বিচ্ছুরণ, এগুলো হচ্ছে ব্যাখ্যা করা তখন যাচ্ছিল না। তো এই ব্যতিচার, সমবর্তন, অপবর্তন কি জিনিস আমরা এই অধ্যায় পরবর্তীতে পড়ব। এর পরবর্তীতে যে আলোর প্রকৃতি সম্পর্কে তত্ত্ব দেন সেটা হচ্ছে হাইগেন্স, যেটা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব। তো আলোর তরঙ্গ তত্ত্ব দিতে যে হাইগেন্স হচ্ছে একটা ইথার নামক মাধ্যমের কথা উল্লেখ করেন, যেটা পরবর্তীতে মাইকেলসন মর্লির পরীক্ষায় মিথ্যা প্রমাণিত হয়, সে সম্পর্কে আমরা অষ্টম অধ্যায়ে পড়ব। তো হাইগেন্সের তরঙ্গ তত্ত্বতে সমবর্তনটাকে আলোতে ব্যাখ্যা করা যাচ্ছিল না। তো এর পরবর্তীতে যে আলোর প্রকৃতি সম্পর্কে তত্ত্বটা আসে সেটা হচ্ছে আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, যেটা হচ্ছে ম্যাক্সওয়েল। তো এই আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বতে ফটো তড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করা যায় না। পরবর্তীতে যে তত্ত্বটা সেটা হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব দেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। তো সেই তত্ত্ব অনুযায়ী আলোর ব্যতিচার, সমবর্তন বা অপবর্তন আসলে ব্যাখ্যা করা যায় না। তো এইখানে এই পরবর্তী লাইনগুলো আমি এই জন্য উল্লেখ করেছি যে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এমসিকিউ কোশ্চেন তৈরি করা যেতে পারে, যে এইভাবে যে আলোর কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আলোর কোন ধর্ম নিচের ব্যাখ্যা করা যায় অথবা ব্যাখ্যা করা যায় না। আবারও এভাবেও কোশ্চেন হতে পারে যে আলোর তরঙ্গ তত্ত্ব অনুযায়ী কোন ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। শুধুমাত্র একটা ঘটনা সমবর্তন, এটাকে ব্যাখ্যা করা যায় না, তাহলে 3টা সঠিক অপশনের সাথে একটা কিন্তু ভুল অপশন দিয়ে খুব সুন্দর একটা কোশ্চেন এখান থেকে তৈরি করা যায়। তো এটাই ছিল আমার উদ্দেশ্য। পরবর্তীতে আসি যে পয়েন্টিং ভেক্টর। আমাদের বইতে দেখবে একটা ছোট্ট করে একটা উল্লেখ করা আছে, সেটা ভেক্টর অধ্যায়ে পড়ানোর কথা, বাট ছোট করে দেওয়া আছে যে পয়েন্টিং ভেক্টর S = E × A। আর এই পয়েন্টিং ভেক্টরের এককটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, এটা আসলে মেডিকেলের কোশ্চেন যে নিচের কোনটি পয়েন্টিং ভেক্টরের একক। তো পরবর্তীতে আসি যে আলোর গতি। শূন্য মাধ্যমে আলোর বেগটা হচ্ছে বা গতিটা হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এক্স্যাক্ট নাম্বারটা যদি আমরা জানতে চাই যে আলোর বেগটা এক্স্যাক্ট কত, সেটা হবে 2.9986 ± 0.003 × 10⁸ মিটার/সেকেন্ড। সবসময় যে সহজ অপশান থাকবে এটাও আমাদের ভাবা উচিত না। এই অপশানটাও কিন্তু আসলে থাকতে পারে। তো অনেক সময় দেখা যায় এখান থেকে দশমিকের পরে কতগুলো নাম্বার চেঞ্জ করেও কিন্তু আলোর গতির বেগ কোনটা, এভাবে কিন্তু কোশ্চেন তৈরি করতে পারে। এরপরে আসি যে এক আলোকবর্ষ। এক আলোকবর্ষ মানে হচ্ছে আলো এক বছরে অথবা 365 দিনে কত দূরত্ব অতিক্রম করতে পারে, সেটাকে বলতেছে হচ্ছে আলোর এক আলোকবর্ষ। তো এই এক আলোকবর্ষ হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পড়ে এসেছি। তো এখানে যেহেতু আছে উল্লেখ করে দিলাম 9.46 × 10⁻15 মিটার। আর যদি কিলোমিটার প্রকাশ করতে হয় সেক্ষেত্রে কিন্তু মানটা ডিফারেন্ট হবে। আমি সবসময় বলে আসছি যে কোনো মান একটা মাত্র এককে পড়ার কথা, সেটা হোক মিটার অথবা কিলোমিটার। এখানে আমি এই জন্য মিটারেই উল্লেখ করেছি। পরবর্তীতে আসি যে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বৈশিষ্ট্য। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের তড়িৎ চুম্বকীয় যে ব্যান্ড আছে সেখানে মোট 7 ধরনের আমাদের রশ্মি দেখা যেতে পারে, তরঙ্গ। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমার বেতার বা রেডিও তরঙ্গ। উচ্চ কম্পাঙ্কের স্পন্দিত তড়িৎ প্রবাহের কারণে নিঃসৃত হয় হচ্ছে বেতার বা রেডিও তরঙ্গ। আবারও বলছি, উচ্চ কম্পাঙ্কের স্পন্দিত তড়িৎ প্রবাহের কারণে নিঃসরণ হয় হচ্ছে বেতার তরঙ্গ। এই বৈশিষ্ট্যের সাথে কিন্তু আবার অন্য কোনো জায়গার বৈশিষ্ট্যের মিল নাই।
আর রেডিও বা বেতার তরঙ্গের ব্যবহার আমরা সবাই জানি যে আমাদের যে মোবাইল বা টাওয়ার বা যেকোনো কিছু যে সিগন্যাল আসে যে তরঙ্গের মাধ্যমে, সেটা আল্টিমেটলি হচ্ছে বেতার বা রেডিও তরঙ্গ। আর বেতার মানে বা রেডিও মানে তো আমরা জানি, আমরা যেটা FM বা AM যেটাকে বলি, সেটাও আল্টিমেটলি এই তরঙ্গের মধ্যেই পড়বে। এরপরে আসি যে মাইক্রোওয়েভ তরঙ্গ। মাইক্রোওয়েভ তরঙ্গের আমি যদি উৎস বলি, উৎস হচ্ছে ক্লাইট্রন বা ম্যাগনেট্রন নামক বাল্ব এবং মেসার। ঠিক আছে? তো এই দুটো হচ্ছে উৎস। আর উৎপত্তির কারণ হচ্ছে স্থায়ী তড়িৎ দ্বিমুখী ভ্রামক সম্পন্ন দ্বিপরমাণুর ঘূর্ণনের কারণে এটা উৎপত্তি হয়। এই দুইটা হচ্ছে তাদের উৎস বা সোর্স। আর এইটা হচ্ছে তাদের তৈরি হওয়ার রিজন বা কারণ, যে স্থায়ী তড়িৎ দ্বিমুখী ভ্রামক সম্পন্ন দ্বিপরমাণুর ঘূর্ণন। আর এর মাইক্রোওয়েভের ব্যবহারের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্যবহার হচ্ছে রেডার যন্ত্রে, যে আমরা জাহাজে বা উড়োজাহাজে ২ জায়গায়, নিচে উপরে ২ জায়গায় আমরা হচ্ছে এই রেডার যন্ত্রটা ব্যবহার করি, যে যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে দূরবর্তীতে কোনো উড়োজাহাজ অথবা জাহাজ আছে কিনা। তো এখানে এইটা কিন্তু মেডিকেলের কোশ্চেন আসছিল 15-16 সেশনে, যে রেডারে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়। তো এটার জন্য আমি একটা সহজ শব্দ বলে দিচ্ছি, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ মনে রাখবা হচ্ছে মার্ডার দিয়ে। মার্ডার মানে আমাদের খুন করা মার্ডার না, MADER, মার্ডার দিয়ে। তো মার্ডার দিয়ে মনে রাখলে কী হবে, M দিয়ে মাইক্রোওয়েভ আমরা সবাই জানি, M দিয়ে আরও কিছু শব্দ আসছে দেখো, ম্যাগনেট্রন এবং মেসার, সবগুলো কিন্তু মাইক্রোওয়েভের সাথে সম্পর্কযুক্ত। আর রেইডারটা মনে রাখার জন্য DER তো আছেই। তো মার্ডার বা মেডার বা যেটাই হোক, তোমার যে শব্দ দিয়ে তুমি মনে রাখতে পারো, সেই শব্দ দিয়ে তুমি হচ্ছে এই মাইক্রোওয়েভ তরঙ্গ সম্পর্কে যে 4-5টা বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু মনে রাখা সম্ভব। তো এরপরে গেল হচ্ছে আমার অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি থেকে আমাদের যে জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে উত্তপ্ত বস্তু থেকে নির্গত হয়। অবলোহিত রশ্মির ইংরাজি নাম হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড তরঙ্গ। তো যাই হোক, এই জিনিস সম্পর্কে আমাদের যে জিনিসটা জানা লাগবে, সেটা হচ্ছে অবলোহিত রশ্মির উৎপত্তি হচ্ছে উত্তপ্ত বস্তু থেকে। এরপরে যে জিনিসটা জানা লাগবে, যে স্থায়ী তড়িৎ দ্বিমেরুর ভ্রামক সম্পর্ক ত্রিপরমাণুর কম্পনের কারণে অবলোহিত রশ্মি তৈরি হয়। আমি একটু আগে যে মাইক্রোওয়েভ সম্পর্কে বলেছিলাম, সেটা হচ্ছে দ্বিপরমাণু ছিল। আর ত্রিপরমাণুর কম্পনের কারণে বা ঘূর্ণনের কারণে তৈরি হবে হচ্ছে অবলোহিত রশ্মি। আর অবলোহিত রশ্মির একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে নাইট গগলস। আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। আমাদের যে কোনো ব্যথানাশক হিসাবে আমরা হচ্ছে অবলোহিত রশ্মি ব্যবহার করে থাকি। এটাও কিন্তু অবলোহিত রশ্মির একটা ব্যবহার, যে চিকিৎসা ক্ষেত্রে তার কিন্তু ভূমিকা আছে। তো এখানে আমি যে জিনিসটা মনে রাখার জন্য বলতে চাই, যে অবলোহিত রশ্মি এটা হচ্ছে রেড নাইট দিয়ে আমি এই অবলোহিত রশ্মি মনে রাখার কথা বলবো, কারণ রেড মানে অবলোহিত মানে ইনফ্রারেড, আর নাইট দিয়ে বলে রাখবো হচ্ছে নাইট গগলস। তার মানে এরকম যদি কখনো কোশ্চেন আসে যে নাইট গগলসের নিচের কোন রশ্মি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এই ছোট্ট দুইটা ওয়ার্ড দিয়ে আমরা মনে করতে পারবো যে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। এরপর আছে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোতে আমরা জানি 7টা তরঙ্গ বিশিষ্ট 7 রঙের আলো থাকে। তো অগ্নিশিখা, লেসার, ভাস্বর বা সূর্যরশ্মি থেকে আসলে দৃশ্যমান আলো পাওয়া যায়। সূর্যরশ্মি থেকে আসলে সব ধরনের রশ্মি পাওয়া যায়। তো এখানে একটা জিনিস বলে রাখতে চাই, যে লেসার থেকে দৃশ্যমান আলো আসে, মেইসার থেকে আসে হচ্ছে মাইক্রোওয়েভ। মেইসার M, মাইক্রোওয়েভ M। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো মেইসার থেকে মাইক্রোওয়েভ আসে, লেসার থেকে আসে হচ্ছে দৃশ্যমান আলো। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যে উদ্ভিদের সালোক সংশ্লেষণে এবং ফটোগ্রাফিক ফিল্মে হচ্ছে দৃশ্যমান আলোর ব্যবহার আছে। তার মানে আমাদের যে ক্লোরোফিলগুলো আছে, সেই ক্লোরোফিলে আমাদের যে আলোটা প্রয়োজন হয়, সেটা অবশ্যই 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হতে হয়। আমাদের যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটাই কিন্তু শুধুমাত্র উদ্ভিদের সালোক সংশ্লেষণে হেল্প করতে পারে, অন্য কোনো আলোক রশ্মি নয়। এরপর আসে যে অতিবেগুনি রশ্মি। খুবই উত্তপ্ত বস্তু তড়িৎ বিচ্ছুরণ কোয়ার্টজ টিউবের মধ্যে পারদ গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষরণে হচ্ছে অতিবেগুনি রশ্মিটা তৈরি হয়, যেটাকে আমরা ইংরেজিতে জানি হচ্ছে আলট্রাভায়োলেট রে বা UV রে।
আমরা জাল নোট শনাক্তকরণের জন্য অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়, এটা কেমিস্ট্রিতে দেখবে আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে শরীরে ভিটামিন ডি তৈরির কাজে সাহায্য করে হচ্ছে অতিবেগুনি রশ্মি। এজন্যই কিন্তু আমাদের ডাক্তাররা অ্যাডভাইস করে হচ্ছে সকালবেলা যে কম তীব্র রোদটা আছে সে সময় বাইরে কিছুক্ষণ থাকা। ওই রোদটার তোমার স্কিনে যখন পড়বে, স্কিনে তোমার শরীর নিজে নিজেই ভিটামিন ডি তৈরি করবে। বাইরে থেকে যে ভিটামিন ডি সবসময় খাওয়ার দরকার হয় সেটা না, তোমার ত্বকই তোমার বডিতে ভিটামিন ডি তৈরি করবে যদি সে অতিবেগুনি রশ্মিটা পায়। এরপরে আসছে হচ্ছে এক্স-রে। এক্স-রে সম্পর্কে আলাদা একটা অধ্যায়ই আছে। এক্স-রে সম্পর্কে আমি সেখানে বলেছি। গুরুত্বপূর্ণ ব্যবহারের মধ্যে এক্স-রে আমি যদি বলি তাহলে চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই আমরা এক্স-রে করি। আমাদের যেকোনো হাড় ভাঙা, হাড় মচকানো বা পা মচকানো বা হাত মচকানো যেকোনো কিছুতে আমরা এক্স-রে করতে দেই। এছাড়া নিরাপত্তার কাজেও এক্স-রের ব্যবহার রয়েছে। এরপরে আসে হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি থেকে কি বলা যায় যে তেজস্ক্রিয় বস্তু হতে বা নিউক্লিয় ফিশন বা ফিউশন বিক্রিয়া বা মৌলিক কণার মিথস্ক্রিয়াতে হচ্ছে গামা রশ্মি তৈরি হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যবহার গামা রশ্মি, সেটা হচ্ছে ধাতব পদার্থের খুঁত নির্ণয়, মানবদেহে ক্যান্সার সেল ধ্বংসে। খুব ইম্পর্টেন্ট। যে কোনো চিকিৎসা সংক্রান্ত জিনিস, সেটা ফিজিক্সে হোক, কেমিস্ট্রিতে হোক, বায়োলজিতে হোক, সেগুলো কিন্তু মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে ক্যান্সার সেল ধ্বংসে কোন রশ্মি ব্যবহৃত হয়, এটা কিন্তু খুব সুন্দর একটা এমসিকিউ কোশ্চেন। তাহলে কোন রশ্মি ব্যবহার হয়? গামা রশ্মি। এটা যেন আমরা মনে থাকে। আচ্ছা, পরবর্তীতে আসি হচ্ছে ব্যতিচার। ব্যতিচার সম্পর্কে যে জিনিসগুলো আমাদের জানা লাগবে সেটা হচ্ছে ব্যতিচার আসলে কি, এটাকে একটু বলি। ব্যতিচার আবিষ্কার করে হচ্ছে থমাস ইয়াং। তো ব্যতিচার হচ্ছে, আমি যদি এই ছবিটার দিকে খেয়াল করি, ধরো একটা কাঠের দেয়াল। এই কাঠের দেয়ালে দুইটা ছিদ্র রয়েছে, একটা ছিদ্র, দুইটা ছিদ্র। এই দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে আমি যদি একটা আলো পাঠিয়ে দিই, এই দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে আলো যাওয়ার পরে পরবর্তী যে দেয়ালটা আছে, 2 নম্বর দেয়াল, এখানে একটা ব্যান্ড তৈরি করবে। এই ব্যান্ডে দেখা যাবে কিছু জায়গা অন্ধকার, কিছু জায়গা আলোকিত, আবারও কিছু জায়গা অন্ধকার, কিছু জায়গা আলোকিত। এই যে ব্যান্ড বাইরের প্যাটার্ন অফ লাইট অ্যান্ড ডার্ক, এই যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটাকে বলতেছে হচ্ছে আলোর ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স। তো এই আলোর ব্যতিচার আছে হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আর ব্যতিচারের শর্তগুলি আমি এখানে উল্লেখ করেছি, এগুলো এমসিকিউ থেকে আসতে পারে যে নিচের কোনটি ব্যতিচারের শর্ত নয়। তো কি শর্ত দেখা যাক, যে আলোর উৎস দুটি সুসংগত হতে হবে, উৎস দুটি ক্ষুদ্র বা সূক্ষ্ম হতে হবে, দুটি পরস্পরের খুব নিকট হতে হবে, তরঙ্গ দুটির বিস্তার প্রায় সমান হতে হবে। এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে অপশনগুলো চেঞ্জ করে দেওয়া যায় যে নিচের কোনটি ব্যতিচারের শর্ত নয়। সেক্ষেত্রে কিন্তু এভাবে বলা যেতে পারে যে আলোক উৎস সুসংগত হবে না, অথবা উৎস দুইটি বৃহৎ হতে হবে। যে কোনো একটা অপশন কিন্তু ভুল ক্রিয়েট করে দিয়ে কিন্তু এরকম একটা সুন্দর কোশ্চেন তৈরি করা যেতে পারে। পরবর্তীতে আসি হচ্ছে আলোর অপবর্তন। আলোর অপবর্তনটা আসলে কি? তো এরপরে এখানে একটা চিন্তা করি, এখানে একটা দেয়াল আছে। এই দেয়ালের একটা ছোট ছিদ্র, সেই ছিদ্রের মধ্যে দিয়ে বা একটা খাড়া ছিদ্র বা ধার দিয়ে সেখান থেকে যদি একটা আলো প্রবেশ করে, সেই আলোটা সোজা না গিয়ে কিছুটা বাঁকা পথে গমন করে। এই যে আমি ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার, আবার ফার্স্ট অর্ডারের কথা উল্লেখ করেছিলাম যে আলোকরশ্মিটা সোজা না যে কিছুটা বাঁকা পথে গমন করে। এই বাঁকা পথে গমন করার ঘটনাটাকে বলতেছে হচ্ছে অপবর্তন। তো এই অপবর্তনের শর্ত হচ্ছে হয় তাকে খাড়া ধার হতে হবে, অথবা সরু ছিদ্র হতে হবে, অথবা হয় জিনিসটা এরকম যে হয় আলোকরশ্মি এরকম খাড়া একটা ধার হতে হবে যেখান থেকে আলোকরশ্মিটা বাঁকা পথে যেতে পারে, অথবা সরু ছিদ্র, যেটা আমরা এখানে ছবিতে উল্লেখ করেছি, এরকম হতে হবে। আর অপবর্তন আসলে 2 প্রকার, একটা হচ্ছে ফ্রেনল শ্রেণী অপবর্তন, একটা হচ্ছে ফ্রনহফার শ্রেণী অপবর্তন। ফ্রেনল সম্পর্কিত কিছু কথা জানা লাগবে এবং ফ্রনহফার সম্পর্কিত কিছু কথা জানা লাগবে। ফ্রেনল শ্রেণী অপবর্তন হচ্ছে সসীম দূরত্বে কল্পনা করা হয় এবং যার তরঙ্গ মুখ থাকে গোলীয় বা সিলিন্ড্রিকাল, এবং কোথায় কোথায় পাওয়া যাবে? খাড়া ধার, সরু তার এবং অল্প পরিসর ছিদ্র। ফ্রনহফার শ্রেণী অপবর্তনের ক্ষেত্রে সেটা কল্পনা করা হবে অসীম দূরত্বে এবং তরঙ্গ মুখ হবে সমতল। আগে তরঙ্গ মুখ ছিল হচ্ছে গোলীয় বা সিলিন্ড্রিকাল, বাট এখানে হবে সমতল। আর পাওয়া যাবে হচ্ছে একক রেখাচিত্র বা চির, যুগ্ম রেখাচিত্র, গ্রেটিং বা চার্চে। তাহলে এখান থেকে কিন্তু খুব সুন্দর এমসিকিউ কোশ্চেন তৈরি করা যায় যে নিচের কোনটি ফ্রেনল শ্রেণী অপবর্তনের বৈশিষ্ট্য অথবা বৈশিষ্ট্য নয়,
বা নিচের কোনটি ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়। এখানে একটা জিনিস আমাদের মনে রাখার জন্য আমি বলে দিতে পারি, আমি যখন পড়তাম তখন এভাবে মনে রাখতাম যে ফ্রেনল এবং ফ্রনহফার দুইটা শব্দের মধ্যে কঠিন শব্দ কোনটা? দুইটা শব্দের মধ্যে কঠিন শব্দ হচ্ছে ফ্রনহফার। তাহলে ফ্রনহফার সম্পর্কিত যে কথাগুলো হবে সেগুলো হবে কঠিন। যেমন সেটা হবে অসীম দূরত্ব, সেটা হবে একক রেখা ছিদ্র, চির, যুগ্ম রেখা ছিদ্র, গ্রেটিং বা ঝাঁঝরি, কথাগুলো একটুখানি হলেও কঠিন না? তো সেক্ষেত্রে তুমি মনে রাখবা সে সম্পর্কিত কথা অবশ্যই ফ্রনহফারে হবে। আর ফ্রেনলের কথা, যে ফ্রেনল যেহেতু সহজ বানান করা, সেহেতু সেটা হবে সসীম দূরত্ব, খাড়া ধা, সরু তার, অল্প পরিসর ছিদ্র। এ ধরনের কথাগুলো বা শব্দগুলো সেখানে ইনক্লুডেড হবে। এটা জাস্ট তোমার পড়া মনে রাখার জন্য একটা ট্রিক্স। তো এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করেছি, দেখো যে অপবর্তন বা গ্রেটিং এর ব্যবহার। তো ৩টা ব্যবহার দেখো এখানে উল্লেখ করা আছে। আলোর রশ্মির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়, একই তরঙ্গদৈর্ঘ্যে ২টি বর্ণালীকে পৃথক করা বা অপবর্তন কোণের পরিবর্তনের হার নির্ণয় করা। তো এখানে একটা ৩টা অপশন দেওয়া আছে, খুব সুন্দরভাবে ৪ নাম্বার অপশন ক্রিয়েট করে কিন্তু একটা কোশ্চেন তৈরি করা যেতেই পারে যে নিচের কোনটি অপবর্তন গ্রেটিং এর ব্যবহার নয়। পরবর্তীতে আসি হচ্ছে আলোকের সমবর্তন। সমবর্তন জিনিসটা আসলে কি, যে প্রক্রিয়ায় বিভিন্ন তলে কম্পনমান আলো একটি নির্দিষ্ট তল বরাবর কম্পনক্ষম করা যায় সেটাকে বলতেছে আলোর সমবর্তন। তার মানে এই জিনিসটা খেয়াল করো, এই ছবিটা, এখানে একটা ফিল্টার আছে, এটা একটা ফিল্টার। ধরো আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো এরকম, এটা একটা, আরও একটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এভাবে হতে পারে। তার মানে এক এক দিকে তরঙ্গগুলো কিন্তু যাতায়াত করছে, তাদের দিক নির্দিষ্ট না। তো এই ফিল্টার দিয়ে কি করা হচ্ছে, এই সব তরঙ্গ দৈর্ঘ্যগুলো বা একই ধরনের তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছেকে আলাদা করা হচ্ছে। দেখো এখানে কিন্তু বিভিন্ন দিকে তরঙ্গ ছিল, কিন্তু এই ফিল্টারের মধ্যে দিয়ে যখন আলোটা পাস করা হলো তখন কিন্তু তাদের তরঙ্গ দৈর্ঘ্য একটাই হয়ে গেল। তার মানে এই সবগুলো বাদ পড়ে গেল। এখানে ধরো আর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেগুলো বাদ পড়ে গেল। যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমি সিলেক্ট করতে চাচ্ছিলাম সেই একটা মাত্র তরঙ্গ দৈর্ঘ্যই কিন্তু আছে। এটাকে বলতেছে হচ্ছে পোলারাইজেশন বা আলোর সমবর্তন। তো এই আলো সমবর্তনের যে পোলারাইজিং ফিল্টার, এটা আসলে কি? এইটা হচ্ছে, এই ফিল্টারে ব্যবহার করা হচ্ছে টুরমালিন একটা কেলাস। এই টুরমালিন ক্লাসে কি ব্যবহার করা হয়? ধাতুর অক্সাইড, বিভিন্ন ধরনের ধাতুর অক্সাইড। তো এটার একটা যদি রে ডায়াগ্রাম আঁকি, দেখতে কিছুটা হবে। এটার বাহু হচ্ছে 6টা, তার মানে ষড়ভুজাকার হবে, দেখতে হবে কিছুটা এরকম। দেখতে হবে কিছুটা এরকম। এই ষড়ভুজাকার আকৃতির মধ্যে সব থেকে বড় যে বাহু, আমি যে বাহুটা এখন মার্ক করতেছি, এটা যদি এ দিয়ে প্রকাশ করি, এই সব থেকে বড় বাহুটার নাম হবে হচ্ছে সরলাক্ষ। এটা একটা টুরমালিন ক্লাসের রে ডায়াগ্রাম। তো এগুলো তৈরি হবে অনেকগুলো ধাতুর অক্সাইড দিয়ে এবং যার বাহু থাকবে হচ্ছে 6টা। তো এগুলো গেল হচ্ছে আলোর সমবর্তন করার জন্য যে ফিল্টার বা কেলাসটা ব্যবহার করা হয় তার সম্পর্কে কিছু কথা। এরপরে আমি সবার লাস্টে একটা কথা উল্লেখ করেছি যে দ্বৈত প্রসারক, মানে যে বস্তুর ভিতর দিয়ে আলো গমন করার পথে 2 বার প্রতিসরণ হয়। তো এই ধরনের উদাহরণ কি? কোয়ার্টজ বা ক্যালসাইট। একটু আগের কথা যদি চিন্তা করে দেখো, আমরা যে প্রিজম সম্পর্কে পড়াশোনা করেছি, প্রিজমের ভিতরে কিন্তু আলো 2 বার প্রতিসারিত হয়। আলো কিন্তু 2 বার প্রতিসারিত হয়। প্রথমে একটা আপতিত রশ্মি হয়, সেটা প্রিজমের প্রথম বাহুকে ছেদ করে, ভিতরে ঢুকে। পরে প্রিজমের মাধ্যম থেকে কিন্তু আবার আলোকরশ্মি বায়ু মাধ্যমে চলে যায়। তাহলে আলো কিন্তু মোট 2 বার প্রতিসারিত হচ্ছে। তো এটাকেও কিন্তু দ্বৈত প্রসারক বলা যেতে পারে। স্পেসিফিকলি আমাদের বইতে দেখবা কোয়ার্টজ এবং ক্যালসাইটের কথা উল্লেখ করা আছে দ্বৈত প্রতিসারক হিসেবে। এটা কিন্তু খুব সুন্দর একটা এমসিকিউ কোশ্চেন তৈরি করা যেতে পারে যে নিচের কোনটি দ্বৈত প্রতিসারকের উদাহরণ নয়। তো এটাই গেল আমাদের হচ্ছে এই অধ্যায়ের সবকিছু। পরবর্তীতে আবার অন্য অধ্যায় নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।